বন্ধুরা, বাংলাদেশে ইলেকশন হওয়ার পরে বাংলাদেশে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট বলে একটা ট্রেন্ড করছিল। ওখানকার অপোজিশন দলগুলো বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট ট্রেন্ড করার চেষ্টা করেছিল, কারণ মালদ্বীপের মইজু সরকার বয়কট ইন্ডিয়ান মিলিটারি বা ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে সেখানে ক্ষমতায় আসে এবং সেই একইভাবে ক্ষমতায় আসার জন্য মানে ওই বয়কট ইন্ডিয়া ক্যাম্পেইন করে ক্ষমতায় আসার জন্য এটা করেছিল ওখানকার অপোজিশন লিডাররা। যখন দেখলো 2-3 মাস করার পরে কোনো কাজে দিল না, কোনো ফল হলো না, তখন তারা সেটা বন্ধ করে দিয়ে বয়কট ইসরায়েলি প্রোডাক্ট তারা ক্যাম্পেইন শুরু করেছে। এখানে তারা যুক্তি দিচ্ছে যে যেহেতু গাজাতে গত 6-7 মাস ধরে নরসংহার করছে ইসরায়েল, সেই কারণে তারা বয়কট ইসরায়েলি প্রোডাক্ট করতে চাইছে। তারা চাইছে ইসরায়েলের প্রোডাক্ট বয়কট করে ইসরায়েলের কোম্পানিগুলোকে লস করিয়ে তারা যেন ইসরায়েলের কোমর ভাঙতে পারে। ঠিক আছে, এই হলো তাদের উদ্দেশ্য। এবারে তারা এই উদ্দেশ্যে কতটা সফল হয়েছে কি হয়নি সেটা নিয়ে আমি বলতে যাচ্ছি না। আমি বলবো যে এটা কতটা যুক্তিযুক্ত, মানে কতটা সম্ভব। আদেও কি ইসরায়েলিদের ধ্বংস করা সম্ভব? আদেও কি একটা ছোট দেশ যার জনসংখ্যা মাত্র 90 লক্ষ তাদেরকে ধ্বংস করে দেওয়া সম্ভব? সেটা সম্ভব কি না আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলি, ইসরায়েল মধ্যপ্রাচ্যের একটি ছোট দেশ যার আয়তন খুবই কম এবং জনসংখ্যা মাত্র 90 লক্ষ। এবং মজার বিষয় হলো এই 90 লক্ষ জনসংখ্যায় কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু মিলিটারি ট্রেনিং নেওয়া তাদের বাধ্যতামূলক রয়েছে। অর্থাৎ 90 লক্ষ মানুষকে আপনি মিলিটারিতে যখন ইচ্ছা ব্যবহার করতে পারেন। শুধু তাই নয়, বিশ্বের যত ইহুদি রয়েছে তারা প্রত্যেকে ইসরায়েলি নাগরিক। এবং শুধু আমেরিকাতে প্রায় 60 লক্ষ ইহুদি রয়েছে। এছাড়া ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া থেকে আরম্ভ করে সমস্ত দেশেই, চায়নাতে সমস্ত দেশেই ইহুদিরা রয়েছে। এবং সেখানকার সরকার, সেই দেশের সরকার এদের কিছু করতে পারে না, কিছু করতেও পারবে না। কারণটা ভিডিওটা পুরো দেখলে আপনি বুঝতে পেরে যাবেন। প্রথমে বলি, পাওয়ার হয় 2 রকম, একটা হার্ড পাওয়ার, একটা সফট পাওয়ার। সফট পাওয়ার মধ্যে কি থাকে? মানি পাওয়ার, কালচারাল পাওয়ার। ঠিক আছে, কোনো কালচারাল দিক থেকে সেই জনগোষ্ঠীর যদি সংখ্যা বেশি হয় এবং বিশ্বে যদি ইনফ্লুয়েন্স বেশি হয় তাকে আমরা সফট পাওয়ার বলি। এই সফট পাওয়ারের মধ্যে রয়েছে মেনলি কোম্পানি, যেমন সফটওয়্যার কোম্পানি, হার্ডওয়্যার কোম্পানি, ফ্যাশন কোম্পানি, কনস্ট্রাকশন কোম্পানি, অয়েল কোম্পানি, শিপ কোম্পানি, এদের বহু কোম্পানি ইহুদিদের রয়েছে। ইহুদি ডাইরেক্ট এবং ইনডাইরেক্টভাবে এদের মালিকানাধীনে রয়েছে। যেমন অ্যাপেল, গুগল, মাইক্রোসফট, এইসব কোম্পানিগুলো কিন্তু ইহুদিদের মালিকানায় আসে। যেমন সফটওয়্যারের মধ্যে কেমন? গুগল, মাইক্রোসফট, ফেসবুক অবশ্যই। এই ফেসবুক কিন্তু এই যে মার্ক জুকারবার্গ, ইনিও কিন্তু একজন ইহুদি নাগরিক। ল্যারি পেজ, গুগলের যিনি প্রতিষ্ঠাতা, ঠিক আছে, সহ প্রতিষ্ঠাতা, ইনিও কিন্তু ইহুদি। আচ্ছা, মাইক্রোসফটের মধ্যে এখানকার অংশীদারি, মাইক্রোসফট তো শুধু বিল গেটসের একার নয়, সঙ্গে বহু অংশীদারি রয়েছে। অ্যাপেল কোম্পানি এদের একার নয়, বহু কোম্পানির অংশীদারি রয়েছে, সেখানে ইহুদিদের অংশীদারিত্ব রয়েছে। গুগল পুরো বিশ্বকে কন্ট্রোল করছে, গুগল অ্যাডসের মাধ্যমে, গুগল জিমেলের মাধ্যমে, গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে, গুগল ম্যাপসের মাধ্যমে পুরো বিশ্বকে কন্ট্রোল করছে। কাজে গুগলের সঙ্গে কেউ, গুগল প্লে স্টোরের মাধ্যমে, কাজে গুগলের সঙ্গে কেউ টেক্কা নিতে যায় না। গুগলটা যেহেতু ডাইরেক্ট ইসরায়েলের, তাই সেখানে কেউ পেরে ওঠে না। আচ্ছা, হার্ডওয়্যার কোম্পানির মধ্যে ডেল রয়েছে, এইচপি রয়েছে, ইন্টেল রয়েছে, মোটোরোলা রয়েছে এবং আরও অনেক কোম্পানি রয়েছে যেগুলো কিন্তু ইহুদিদের মালিকানাধীন। এখন আপনি আপনার বাড়িতে, বিশেষ করে যারা বাংলাদেশি রয়েছে, যারা বয়কট করতে চাইছো, বাড়িতে কি ডেলের কম্পিউটার ব্যবহার করবে না? এই ইন্টেলের পয়সার সাথে কোনো কম্পিউটারই হবে না। একমাত্র অ্যাপেল যারা ইউজ করে, ম্যাকবুক যারা ইউজ করে তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু সেখানেও পরোক্ষভাবে ইহুদিদের মালিকানা রয়েছে। এইচপির কম্পিউটার, মোটোরোলা মোবাইল, শুধু মোবাইলে মোটোরোলা কেন, যে কোনো মোবাইল, এই যে মোবাইলটা আমি ব্যবহার করি, স্যামসাং মোবাইল ব্যবহার করছি বা যাই করি না কেন, যে যা মোবাইল ব্যবহার করছি, ওপো, ভিভো, লাভা, যে যা ব্যবহার করতে পারি, এই যে কোম্পানিগুলো মোবাইল দ্বারা যে সফটওয়্যারটা ইউজ করা হয়, অ্যান্ড্রয়েড, গুগলের প্রোডাক্ট। এখন কোনো কোম্পানি যদি ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে গাজায় কিছু সাহায্য পাঠিয়ে দেয়, সেটা যদি গুগল জানতে পেরে যাবে ডেফিনেটলি, যেহেতু গুগল পে থেকে আরম্ভ করে সমস্ত অনলাইন ট্রানজাকশান গুগল কন্ট্রোল করে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই কোম্পানির রেটিং কমাবে, প্লে স্টোর থেকে অ্যাপ উড়িয়ে দেবে, বহু সমস্যা করবে এবং সেই কোম্পানির লস হবে এবং তার অপোনেন্টকে দাঁড় করিয়ে দেবে অ্যাডের মাধ্যমে। এবার ফ্যাশন কোম্পানি পোলো, লেভিস, অ্যাডিডাস, এই যে বড় বড় ব্র্যান্ডগুলো রয়েছে, এগুলো কিন্তু ইসরায়েলি মালিকানাধীন। এবং এখানেই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম, বিকজ বাংলাদেশের এক্সপোর্ট প্রায় 80 বিলিয়ন, তার মধ্যে অলমোস্ট 65 বিলিয়ন হচ্ছে ফ্যাশন থেকে আসে। এই ফ্যাশন
কোম্পানিগুলির সঙ্গে যদি তারা টেক্কা নিতে যায়, তারা যদি টক্কর নিতে যায়, তারা যদি ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে গাজাকে সাহায্য করতে যায়, কোনো যদি মিলিটারি পার্সন পাঠাতে চায়, সেক্ষেত্রে কিন্তু তারা বিশালভাবে লস খাবে। বাংলাদেশের মেন মেরুদণ্ড হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে জামা কাপড় কেনে কারা, বড় ব্র্যান্ড কেনে। আপনি যদি ইউরোপ বা আমেরিকায় এক্সপোর্ট করতে পারেন, তবেই কিন্তু আপনার বিশ্বতে ব্যাপী ব্যবসা ছড়িয়ে পড়বে, তবেই কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। আর সেটা করার উদ্দেশ্যে কিন্তু বাংলাদেশ চুপ করে থাকে। বাংলাদেশের মানুষজন যারা শিক্ষিত, যারা ব্যবসাদার মানুষজন, তারা জানে কিন্তু যে এটার জন্যই কিন্তু আমরা এগোতে পারি না। বাট যে সকল মানুষ ফেসবুকে এসে চেঁচামেচি করো, এই ফেসবুকটাও ইহুদিদের কাজে ফেসবুকে এসে মেসেজ করছে যে ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করো, কোকাকোলাকে বয়কট করো। কোকাকোলাকে মেনলি বয়কট করার চেষ্টা চলছে, কথা হচ্ছে। কিন্তু কোকাকোলাতে যারা অংশীদারিত্ব সবচেয়ে বেশি তারা ইহুদি হলেও কোকাকোলা যদি বাংলাদেশ ব্যানও করে দেয়, পুরো বয়কটও করে দেয়, তাতে কিন্তু ইহুদিদের কোনো ক্ষতি হবে না। উপরন্ত বাংলাদেশিদের ক্ষতি হবে, তারা বাইরে গিয়ে কাজ করছে। দেখা যাবে তো কোকাকোলা কোনো কোম্পানিতে কাজ করছে বা বাইরে যে কোনো বাইরে গিয়ে কাজ করছে, আর তারা আরব দেশে গিয়ে কাজ করছে। তারা ভাবছে যে আরব দেশ আমাদেরকে সাপোর্ট করবে, অ্যান্টি ইসরায়েলি কথা বলবে। আপনি দেখুন ভালো করে, ইরান বলুন, একমাত্র ইরান কিন্তু ওপেনলি ইহুদিদের সাপোর্ট মানে এগেনস্টে কথা বলছে। বাকি কোনো কান্ট্রি কাতার বলুন, কুয়েত বলুন, সৌদি বলুন বা ইউএই বলুন, কেউ কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে না। ইরান কেন বলছে? কারণ ইরানের ওপর হচ্ছে স্যাংশন। ইরানের মুদ্রাস্ফীতি অনেক হাই, ইরানের মূল্যবৃদ্ধির হার অনেক বেশি, ইরানের ওপর অনেক স্যাংশন রয়েছে। ইরান কিন্তু কাউকে ভয় পাচ্ছে না, কারণ তারা তো এমনি অলরেডি কোমর ভেঙে গেছে। তারা আর কি বলে যায়, কী আর করবি, যা করবি দেখা যাবে। এই কারণে ইরান ইসরায়েলকে সাহায্য এগেনস্টে কথা বলছে, হামাসকে বা যে ওখানে যারা টেররিস্ট অর্গানাইজেশন রয়েছে বা যারা যুদ্ধ করছে গাজা মানুষকে সাহায্য করার জন্য কথা বলছে। বাদ বাকি অন্য কোনো দেশ কিন্তু ওপেনলি সাপোর্ট করছে। ইভেন রাশিয়া সাপোর্ট করতে আসছে না। তারাও জানে ইসরায়েলের কাছে রয়েছে পারমাণবিক বোম, যেমন আমাদের কাছে রয়েছে, ইসরায়েলের কাছেও রয়েছে। তাদের কাছেও মিসাইল রয়েছে, কী মিসাইল রয়েছে না রয়েছে আমরা জানি না। তারা যদি মেরে দেয় বা আমেরিকা যদি ডাইরেক্টভাবে মারতে চেষ্টা করে, তাহলে কিন্তু আমরা ফেসে যাব। কারণ ইসরায়েলকে বলা হয় মধ্যপ্রাচ্যের আমেরিকা। তাদের শিক্ষা, তাদের টেকনোলজি কিন্তু অনেক উন্নত আদার্স কান্ট্রির থেকে। ইভেন ভারত তো অনেক এগিয়ে, তারা অনেক এগিয়ে। তাদের ইনভেস্টমেন্ট বিভিন্ন দেশের বা কোম্পানিকে সাপোর্ট করে, বিভিন্ন অর্থনীতিকে সাপোর্ট করে। চায়নাও কিন্তু ওপেনলি ইসরায়েলের এগেনস্টে কোনো কথা বলে না, সেরকম কোনো মন্তব্য ইসরায়েলের বিরুদ্ধে চায়নাও করে না। কিন্তু তারাও জানে আমরা যদি ইসরায়েলকে খচিয়ে দেই, আমাদের ব্যবসা ক্ষতি হবে। তাদের এক্সপোর্টের উপর দাঁড়িয়ে আছে অর্থনীতি, কাজেই তারা কিন্তু কোনোভাবেই ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে না। ঠিক আছে, এবার যদি হার্ড পাওয়ারের কথা বলি, হার্ড পাওয়ারের মধ্যে রয়েছে মিলিটারি। এই মিলিটারির মধ্যে রয়েছে মানে অ্যাভেলেবেল ফর সার্ভিস, মিলিটারি সার্ভিসের জন্য রয়েছে 15,54,000 মেল এবং 15,14,000 ফিমেল। তারা কিন্তু সার্ভিসে অ্যাভেলেবেল আছে। এবং ফিট রয়েছে প্রায় 15 লক্ষ মেল এবং 13,92,000 ফিমেল। আর যদি বাজেটের কথা বলি, বাজেটও কিন্তু প্রায় 25 বিলিয়নের কাছাকাছি। ইসরায়েলের কাছে টাকার কোনো অভাব নেই, তাই তারা এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং তারা হুঙ্কার ছাড়ছে যে আমরা আগামী দিনে যুদ্ধ চালিয়ে যাব। তারা বলতে পারছে। রাশিয়া কিন্তু যুদ্ধ চালিয়ে যেতে পারছে, আকার বিশাল, জনসংখ্যাও কম, তেলের অফুরন্ত ভাণ্ডার রয়েছে, সোনার অফুরন্ত ভাণ্ডার রয়েছে, তাই তারা যুদ্ধ করতে পারছে। চায়না তাদের সাপোর্ট করছে, তাই তারা যুদ্ধ করতে পারছে। বাট ইসরায়েল কিন্তু পুরোপুরি তার টেকনোলজি এবং বুদ্ধির উপর দাঁড়িয়ে যুদ্ধ করছে। তাদের কাছে না আছে তো অয়েল রিজার্ভ, না আছে গোল্ড রিজার্ভ। ছোট্ট একটি দেশ, যার জনসংখ্যা মাত্র 90 লক্ষ, তারা বিশ্বের সামনে নিরীহ মানুষকে হত্যা করে চলেছে। এবং এখানে না মানবাধিকার আসছে, না কোনো ইউএস বলুন, ইউকে বলুন, এদের কোনো মিডিয়া এসে এখানে রিপোর্ট করছে। বাট আমরা কাশ্মীরে একটা গুলি মেরে দেই, বোম বা আতঙ্কবাদীদের গুলি মেরে দেই, তাতে ওখানে এসে আমেরিকার রাষ্ট্রদূত থেকে আরম্ভ করে ব্রিটেন, ফ্রান্সের রাষ্ট্রদূত এসে চেঁচামেচি করে যে দেখো এখানে এই হয়েছে, সেই হয়েছে, ওই হয়েছে। কারণ ইসরায়েল, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এদের মতো বড় বড় দেশ যারা অর্থনীতি যারা আছে, অর্থনৈতিক দেশগুলো রয়েছে, এদেরকে কন্ট্রোল করছে ইসরায়েল। তাই ইসরায়েলের সঙ্গে কেউ পাঙ্গা নেয় না। বাংলাদেশিদের কথা বলবো, যদি বলি, যারা লাফালাফি করছো ফেসবুকে এসে, গুগলে এসে, ফেসবুকে বলুন, ইউটিউবে এসে যে লাফালাফি করছো, শুধু লাফালাফিটাই সার হবে। এবং শুধু লাফালাফি করে লাভ নেই। কারণ সে তার বাড়িতে যে প্রোডাক্টগুলো ইউজ হচ্ছে, যে প্রোডাক্ট তার বাড়িতে ইউজ হচ্ছে, যেই কম্পিউটার ইউজ করছে, যে ফোনের মাধ্যমে সে এই পোস্টটা করছে, ওই ফোনটার যে রেভিনিউ, ফোন যে সে ধরুন একটা ফোন 10,000 টাকা সে কিনেছে, তার থেকে 2,000 টাকা রেভিনিউ কিন্তু চলে যাচ্ছে ইসরায়েলে। সে যে ফোন কিনছে তার কিন্তু ইসরায়েলকে পরোক্ষভাবে সাপোর্ট করছে। সে যে খাবারটা খাচ্ছে, তার জমিতে যেই খাবার তৈরি হচ্ছে, সেই খাবারের জন্য সারটা প্রয়োজন হচ্ছে, সেই সারটা যে কিনছে, সেই সারের মধ্যে রেভিনিউ রয়েছে ইসরায়েল চলে যাচ্ছে।
সে যে বাঁচার জন্য মেডিসিন কিনছে, ওই মেডিসিনের মধ্যেও কিন্তু কোম্পানির মধ্যে কিন্তু ইসরায়েলের ইনভেস্টমেন্ট রয়েছে, সেখান থেকে চলে যাচ্ছে বাইরে ইসরায়েল। সে কিন্তু জানতে বা অজান্তে, ম্যাক্সিমাম অজান্তেই তারা কিন্তু ইসরায়েলকে সাপোর্ট করছে যুদ্ধের জন্য, ফান্ডিং করছে। কাজেই শুধু শুধু চেঁচামেচি করে বা পোস্ট করে কিন্তু ফল হবে না। যদি সত্যিই কেউ হেল্প করতে চায় তাকে ওপেনলি, যেমন ইরান করছে ওইভাবে ওপেনলি সাপোর্ট করতে হবে, তবেই বলবো হ্যাঁ ভাই সে বিরোধিতা করছে। শুধু শুধু ঢং করে নাটক করে লাভ নেই। তো বন্ধুরা, ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।